পুরো স্পেন জুড়ে চলছে ইকোনমিক ক্রাইসিস। মানুষের বসবাসের জন্য সেখানে আর কিছু নেই। সে কারণে মানুষ দেশ ছেড়ে আয়ারল্যান্ডে যাওয়ার জন্য পালিয়ে বেড়াচ্ছে। এইখানে রয়েছে একটি কাপল, নিকো এবং তার প্রেগনেন্ট ওয়াইফ মিয়া। সবারই মতো তারাও দেশ ছেড়ে পালাচ্ছে। দেশে এখন চলছে মিলিটারি শাসন। সে কারণে তাদের লুকিয়ে লুকিয়ে সব কাজ করতে হবে। তারা কিছু মানুষকে টাকা খাইয়েছে যাতে করে তারা শিপিং কন্টেনারে করে লুকিয়ে জাহাজে করে দেশ থেকে বের হতে পারে। প্রথমেই বলেছি, পুরো দেশ জুড়ে চলছে ইকোনমিক ক্রাইসিস। তাই এখানে ইমান, ধর্ম, সততা বলে আর কিছু নেই। নিকো এবং মিয়া যখন কন্টেনারের কাছে আসে তখন দালাল তাদের বলে তারা যে টাকা দিয়েছিল তাতে হবে না, তাদের আরো কিছু টাকা দিতে হবে। কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না। নিকোর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে তাদের বিয়ের রিংটা দালালের কাছে দিয়ে দেয়। সেখান থেকে কন্টেনারে করে তাদের একটি জায়গায় নিয়ে আসা হয়। সেখানে তাদের মতো অনেকেই ছিল যারা দেশ ছেড়ে পালাচ্ছিল। কন্টেনারটির দরজা হঠাৎ খুলে যায় এবং বহু মানুষ সেখানে প্রবেশ করে। মানে তারাও দেশ থেকে পালানোর চেষ্টা করছে। আসলে এখানে টাকার বিনিময়ে মানুষদের পাচার করা হচ্ছে। তবে কন্টেনার তো ফুল হয়ে গেছে, এত মানুষকে সেই ছোট্ট কন্টেনার ভিতরে কিভাবে জায়গা দেবে? সেই কারণে কিছু দালাল বা ব্রোকাররা বন্দুকের জোরে কিছু মানুষকে ওখান থেকে বের করে দেয়। তারা বলে যে আরেকটা কন্টেনার আসছে, সেখানে বাকি মানুষরা যেতে পারবে। এবং এই মানুষগুলোকে আলাদা করতে করতে মিয়া আলাদা হয়ে যায়। মিয়া তো সেখানে কিছু করতে পারে না। তাই সে কন্টেনারে থাকা একটি ছোট ফুটা দিয়ে সে দেখে নিকো এবং অন্যান্য মানুষরা 107 নাম্বার কন্টেনারে লোড করা হচ্ছে। নিকো এবং মিয়ার কাছে ফোন ছিল। মিয়া নিকোকে ফোন করে। নিকো বলে তারা শীঘ্রই আবার একসাথে হবে। হঠাৎ করে সেই কন্টেনার গাড়িটা একটা চেক পয়েন্টে থামানো হয়। সৈনিকরা সেই সাইডটা গার্ড দিচ্ছিল। গাড়ির ড্রাইভারকে নামানো হয় এবং তাকে প্রশ্ন করা হয় এই কন্টেনারের মধ্যে কি আছে। ড্রাইভার সেখানে নানা মিথ্যে কথা বলে। সৈনিকদের সন্দেহ হয় এবং তারা কন্টেনারটি খুলে দেখে কন্টেনারের ভিতরে কিছুই নেই, কন্টেনারটা পুরো ফাঁকা। কন্টেনারের ভিতরে আর একটা অ্যাপার্টমেন্ট ছিল, সেখানে মানুষগুলো লুকিয়ে আছে। তবে সৈনিকদের সেটা সন্দেহ হয়। সৈনিকেরা ভিতরে থাকা মানুষদের থ্রেট করতে থাকে, তারা যদি বাইরে না বেরিয়ে এসে তাহলে তাদের গুলি করে হত্যা করা হবে। সেই ভয়ে মানুষগুলো বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ সৈনিকরা সবগুলো মানুষকে গুলি করে হত্যা করে। সৌভাগ্যবশত মিয়া সেখানে বেঁচে যায়। সে আগেই বুঝতে পেরেছিল, তাই সে কন্টেনারের উপর একটা বাক্সের উপর উঠে যায়। অবশেষে সে কন্টেনারটা তার গন্তব্যস্থলে এসে পৌঁছায়, অর্থাৎ জাহাজে। মিয়া সেখানে একা। মিয়া নিকুকে কল করার চেষ্টা করে, কিন্তু নিকোর ফোন বন্ধ ছিল। প্রচন্ড ক্লান্তিতে মিয়া ঘুমিয়ে যায়। হঠাৎ করে কিছু একটা ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে। সে ঝড়ে জাহাজটি ভয়ানকভাবে দুলছিল। মিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। ঝড় প্রচন্ড ধাক্কায় জাহাজের মধ্যে থাকা কিছু কন্টেনারগুলো সমুদ্রে পড়ে যায়। তার মাঝে মিয়ার কন্টেনারটি ছিল। কন্টেনারের ধাক্কা খেয়ে মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় কন্টেনারের ভিতরে পানি প্রবেশ করেছে। সে যখন বাইরের দিকে তাকায়, চারপাশে সমুদ্র ছিল এবং সমুদ্রের মধ্যে আরো কিছু কন্টেনার ভাসছিল। সে তার হাজব্যান্ডকে কল দেওয়ার জন্য মোবাইলটি নেয়, কিন্তু মোবাইলটির ডিসপ্লে ভেঙে গিয়েছে। সে তার ব্যাগ থেকে আরেকটি মোবাইল বের করে, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড তার জানা ছিল না। কন্টেনারে ফুটো দিয়ে ধীরে ধীরে পানি প্রবেশ করছিল। সে কন্টেনারের ভিতরে থাকা বক্সগুলো খুলে। সে বক্সগুলোর মধ্যে তেমন প্রয়োজনীয় কিছু ছিল না, জাস্ট কিছু বাক্স রয়েছে, কিছু টেপ রয়েছে, কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র যেমন টিভি। আর একটা বাক্সের মধ্যে ছিল মদ। হঠাৎ করে সে পাশ থেকে অনেকগুলো মানুষের চিৎকার শুনতে পায়। সে একটি ফুটো দিয়ে তাকাতেই দেখতে পায় 107 নম্বর কন্টেনার, যে কন্টেনারের মধ্যে নিকো অর্থাৎ মিয়ার হাজব্যান্ড ছিল, এবং সেই কন্টেনারটি পায়ের নিচে তলিয়ে যাচ্ছে। মিয়া নিকো নিকো বলে চিৎকার করছিল, কিন্তু সেখানে তার কিছুই করার ছিল না। হঠাৎ করে মিয়ার পেটে ব্যথা শুরু হয়, কারণ সে প্রেগনেন্ট ছিল। রাতে সে দুঃস্বপ্নে জেগে ওঠে। কন্টেনারে ফুটো দিয়ে এখনো পানি ঢুকছিল। মিয়া খালি বক্সগুলো দিয়ে কন্টেনার থেকে পানিগুলো বের করে এবং টেপ দিয়ে ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করে। তার কাছে 2 বোতল পানি, একটি ড্রিল মেশিন এবং একটি চাকু ছিল। হঠাৎ করে তার ফোনের মধ্যে কল আসে এবং কলটি ছিল নিকোর। নিকো জানায় তাদের আগে বের করে নেওয়া হয়েছিল, অর্থাৎ সে 107 নম্বর কন্টেনারের মধ্যে ছিল না। নিকো তাকে প্রমিস করে সে তাকে বাঁচাতে আসবে। নিকো মিয়াকে ভরসা দেয় যেন সে হার না মানে, সে যেন আর কিছুদিন নিজেকে বাঁচিয়ে রাখে। রাত্রেবেলা সমুদ্রে আবার ঝড় সৃষ্টি হয়। তার কন্টেনারটি পানি দিয়ে ধীরে ধীরে ভরে যাচ্ছিল। সে তার সর্বোচ্চ চেষ্টা করছিল ফুটোগুলো বন্ধ করার। হঠাৎ করে তার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। সে প্রচন্ড বেদনায় চিৎকার করতে থাকে। এই কন্টেনারের ভিতর পানির মধ্যে তার বাচ্চার জন্ম হয়। কন্টেনারটি অর্ধেক পানিতে পরিপূর্ণ এবং বাইরে প্রচন্ড ঝড়, আর মিয়ার হাতে তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি।
একজন মায়ের যে তখন কি অনুভূতি একজন মাই বুঝতে পারছিল। সে একটি বাক্সের উপর উঠে তার বাচ্চাটিকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালে তার বাচ্চার চিৎকারে ঘুম ভাঙে। বাইরে ঝড় থেমে গেছে। কন্টেনারের ভিতরে আগের থেকে পানি আরো বৃদ্ধি পেয়েছে। তার খাবারও ধীরে ধীরে ফুরিয়ে আসছে। তার বুকের দুধ খাইয়ে বাচ্চাটিকে শান্ত করে। সে তার কাছে থাকা ড্রিল মেশিন দিয়ে কন্টেনার উপরে ফুটো করা শুরু করে, কিন্তু বাচ্চার চিৎকারে সে তা করতে পারছিল না। সে তার বাচ্চাকে কোলে নিয়ে শান্ত করে। সে তার বাচ্চাটিকে দুধ খাইয়ে ঘুম পাড়ায়। পরের দিন আবার ফুটো করার সময় ড্রিল মেশিনটি বন্ধ হয়ে যায়। ড্রিল মেশিনের ব্যাটারি শেষ হয়ে গেছে। তার ফোনটিও ঠিক মতো কাজ করছিল না। তার যতটুকু বেঁচে থাকার আশা ছিল তাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সে তার হাতে থাকা চাকু দিয়ে কন্টেনারের উপরে কাটা শুরু করে। সে অনেক ক্লান্ত ছিল, কারণ সে ক্ষুধার্ত ছিল। কন্টেনারের ভিতরে যা খাবার ছিল তা প্রায় শেষ। সে আর কোনো উপায় খুঁজে না পেয়ে সমুদ্রের কিছু লবণাক্ত পানি খেয়ে ফেলে। আর সমুদ্রের লবণাক্ত পানি খেলে কি হয় আপনারা ভালোই জানেন। তার হ্যালোজিনেশন শুরু হয়ে যায়। সে তার মেয়েকে দেখতে পায় এবং তার হাজবেন্ড নিকোকে দেখতে পায়। পরের দিন সকালে বৃষ্টির পানিতে তার ঘুম ভাঙে এবং বাইরের বৃষ্টি হচ্ছিল। উপরে ফুটো দিয়ে পানি পড়ছিল। সে সেই পানিগুলো খালি বক্স দিয়ে জমিয়ে রাখে। সে সেই পানিগুলো খেয়ে অনেকটাই সুস্থ। সে একটি ফিতার সাহায্যে উপরের মুখটি খুলতে পারে। অনেকদিন পর সে সরাসরি সূর্যের আলো দেখতে পায়। সে বাইরে বেরিয়ে আসে। চারপাশে বিশাল সমুদ্র। সে বিশাল সমুদ্রের মধ্যে একটি মাত্র কন্টেনার, আর এই কন্টেনারের ভিতর সে এবং তার একমাত্র মেয়ে। সে তার বাচ্চাটিকে ভিতর থেকে বাইরে নিয়ে আসে। সে একটি কাপড়ের টুকরা নিচে ফেলতে এসে লক্ষ্য করে সেখানে অনেক মাছ রয়েছে। সে একটি লোহার টুকরা দিয়ে সেগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু সে মাছগুলো শিকার করতে ব্যর্থ হয়। প্রচন্ড ক্লান্তিতে সে ভেঙে পড়ে। হঠাৎ করে সে আকাশে বিমান দেখতে পায়। বিমানটিকে সিগন্যাল দেওয়ার জন্য কন্টেনারের ভিতর থেকে একটি কাগজের টুকরো নিয়ে আসে, কিন্তু যখনই সে উপরে উঠতে যাবে কন্টেনারের একটি কাটা অংশ তার পা মারাত্মকভাবে জখম হয়ে যায়। তাও সে বাইরে বেরিয়ে এসে বিমানটিকে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিমানটি তার সংকেত দেখতে পায় না। সে কন্টেনারের ভিতরে এসে সুতা দিয়ে তার পায়ের কাটা অংশটি সেলাই করে। রাতের বেলা সে একটি জাল বানায়। সকালে সেটি সমুদ্রে ফেলে এবং অনেক চেষ্টার পরে সে একটি মাছ ধরতে সক্ষম হয় এবং মাছটি ভিতরে এনে খাওয়া শুরু করে। তার বাচ্চাটি তার দিকে তাকিয়েছিল। এভাবে চলে আরও বেশ কয়েকদিন। প্রতিদিন সে কন্টেনার থেকে পানি বের করতে এবং বাইরে গিয়ে মাছ ধরে সেটি বক্সে সংরক্ষণ করে রাখত এবং চিঠি লিখে বক্সে ভরে সমুদ্রে ফেলতো উদ্ধার হওয়ার আশায়। রাত হলে মিয়া তার মেয়েকে আকাশ দেখাতো আর আনমনে তার সাথে কথা বলতো। মিয়া জানতো না সেখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা, কিন্তু তার সন্তানকে বাঁচাতে হবে যেভাবেই। তারপর একদিন রাতে নিকোর কল আসে। সে জানায় মিয়াকে বাঁচানোর জন্য সে কন্টেনার থেকে পালিয়েছিল, কিন্তু সে ধরা পড়ে গেছে। তার পায়ে গুলি লেগেছে। সে বাঁচাতে আসতে পারেনি বলে মিয়ার কাছে ক্ষমা চায়। মিয়া জানায় তার মেয়ে হয়েছে। তারা দুজনেই সেখানে কান্না শুরু করে। মিয়া নিকোকে তার মেয়ের শব্দ শোনায়। হঠাৎ করে কলটি কেটে যায়। মিয়ার মোবাইলে চার্জ শেষ। নিকোর সাথে যোগাযোগের তার সমস্ত রাস্তাই এখন বন্ধ। সে আনমনে আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন মিয়া খালি বক্স নিয়ে একটি ভেলা বানায়। সেখানে সে একটি সিগাল দেখতে পায়। সে বুঝতে পারে আশেপাশে কোনো পুকুর রয়েছে। রাতে তারা উপরে বসেছিল, কারণ কন্টেনারের ভিতর প্রায় পানি ভরে গিয়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কন্টেনারটি ডুবে যাবে। হঠাৎ করে মিয়া খেয়াল করলো তার সাথে থাকা একটি ছবি নেই। সে ছবিটি নেওয়ার জন্য সে কন্টেনারের ভিতর নামে, কিন্তু নিচে একটি দড়িতে তার পা আটকে যায়। সে সেটি কাটানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ধীরে ধীরে কন্টেনারটি তলিয়ে যাচ্ছিল সমুদ্রের নিচে। অনেক চেষ্টার পর সে বাঁধনটি কাটতে সফল হয়। সে সাথে সাথে উপরে উঠে আসে, কিন্তু আশেপাশে সে তার বাচ্চাটিকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে সেখানে একটি বিশাল আকৃতির তিমি আসে। তার মধ্যে থাকা বের হওয়া পানির স্পর্শে শিশুটি কান্না করা শুরু করে, যার ফলে মিয়া তার বাচ্চাটিকে দেখতে পায়। বলতে পারেন তিমিটি একটি ফেরেশতা হয়ে তার কাছে এসেছে। তিমিটি সেখান থেকে চলে যায়। মিয়া সাঁতার তার বাচ্চার কাছে যায়। সে ভেলায় বাঁধা একটি দড়ি তার হাতে পেঁচিয়ে সে ঘুমিয়ে যায়। সে রাতটা মিয়া সেখানে সার্ভাইভ করে এবং সকাল হয়। মিয়া তার সম্পূর্ণ এনার্জি হারিয়ে ফেলেছে। গায়ে তার আর কোনো জোর নেই। সে কন্টেনারের মধ্যে থাকা মরা মাছগুলো ভেসে যাচ্ছে। সে সিগালগুলো তা দেখতে পেয়ে সেখানে ভিড় করে। তারপরে সেখান থেকে বেশ কিছু দৌড়ে একটি জেলে তার সম্পূর্ণ পরিবার নিয়ে একটি বোট নিয়ে বেরিয়েছে। সে বোটে থাকা একটি মেয়ে জায়গাগুলো সে সিগালগুলো ভিড় করছে তা দেখতে পায়। সে খেয়াল করেছে সেখানে একটি র্যাফট রয়েছে এবং তার মধ্যে একটি বাচ্চা রয়েছে। তারা তৎক্ষণাৎ সে বাচ্চাটিকে বাঁচায়। মিয়া তো সেখানে নেই। তারা লক্ষ্য করে যে সে র্যাফটির সঙ্গে একটি দড়ি বাঁধা আছে।
যেটা জলের তলা চলে গেছে। তারা দড়িটা টানতে টানতে থাকে এবং দেখতে পারে জলের তলা থেকে একটি মেয়ে উঠে আসে। মিয়া সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছে, কিন্তু সে বোটে থাকা মানুষগুলো তারা হাল ছাড়েনি। তারা মিয়াকে ব্যাক টু ব্যাক সিপিআর দিতে থাকে। তারা চেষ্টা করতে থাকে। তারা অবশেষে মিয়াকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। মিয়ার জ্ঞান ফেরার পর সে তার বাচ্চাকে দেখে, অর্থাৎ নোয়া। সে একেবারে ঠিক আছে। মিয়াকে বাঁচিয়ে নেওয়া হয়েছে, সে এখন নিরাপদ এবং সে বোটে করে তারা এগোচ্ছে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার স্বপ্নই তো মিয়া এবং নিয়া নিকো দেখেছিল। আর এখানে 2030 সালের নাও হেয়ার সিনেমাটি শেষ হয়। আমরা আমাদের জীবনের সামান্য সমস্যায় কতটুকু ভেঙে পড়ি, ভাবি আমাদের দিয়ে আর হবে না, কিন্তু সৃষ্টিকর্তা যদি চান আর আমরা যদি হার না মানি, নাথিং ইজ ইম্পসিবল। ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।